আপনারা যারা চেয়ারম্যান হতে চান, মেম্বার হতে চান, বিশেষ করে ইয়াং যারা আছেন, যাদের বয়স হয়েছে, ভোটে দাঁড়াইতে কোনো ধরনের বাধা বা কোনো ধরনের থাকে না যে আমার বয়স কম, আমি ভোটে কিভাবে দাঁড়াবো, এটা ভাবার দরকার নাই। জনগণের কাছে যাবে মানুষ, ভোটে জিতাবে। আমি যখন ভোটে দাঁড়াই আমাকে বলছে আমি 500 ভোট পাবো। আমাদের হাদি ভাইকে বলছে 500 ভোট পাবে, বলে নাই? বলে নাই? আমরা ঠিক আছে বলছি, টাকা ছাড়া 500 ভোট দিলে এটাই এনাফ। আমরা 500 ভোট নিয়ে আমরা নির্বাচনী সংযোগ শুরু করেছি। প্রথম দিন 500, তারপরের দিন জিজ্ঞেস করতাম আশেপাশে ভাই 520টা হয়েছে কিনা, তারপর দিন জিজ্ঞেস করতাম ভাই 550 হয়েছে কিনা। এমনি করতে করতে আমি ভোট পেয়েছি 1,72,000। আমি নির্বাচন করেছি বিএনপির বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে। আমার নির্বাচনে বিএনপি এবং আওয়ামী লীগ স্বৈরাচার মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। থামাইতে পেরেছে, কারণ আমার সামনে ছিল তরুণ প্রজন্ম এবং আমার মায়েরা। সেই জন্য আমার মা বোন, আপনার হোমনাবাসী যারা আছেন, তরুণ প্রজন্মের যারা আছেন, মুরব্বীদেরকে আমরা দাওয়াত দিব, না আসলে আমরা তাদের দোয়া নিব, কিন্তু আমরা আগাই যাব আমাদের তরুণ প্রজন্ম এবং মায়েদেরকে নিয়ে। আগামীর বাংলাদেশ, এই চ্যানেল ফর বাংলাদেশ, জেনজির বাংলাদেশ, তাদেরকে মাথায় রেখেই আমাদের নির্বাচনী প্রস্তুতি নিতে হবে। সেজন্য আমরা চাই আপনারা বিভিন্ন ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা কাউন্সিলর এবং চেয়ারম্যান প্রার্থী, মেম্বার প্রার্থী আপনারা হচ্ছেন, আগ্রহী হবেন এবং আমরা আপনাদেরকে সমর্থন দিব যদি আপনাদের যোগ্যতা থাকে। যেখানেই থাকেন না কেন, মসজিদের সাথে যাতে হেলথ কমপ্লেক্স থাকে, মসজিদের পাশে যেন স্কুল মাদ্রাসা থাকে, মসজিদের পাশে যাতে হলো সবুজ গাছ গাছায়ন থাকে, মসজিদের সাথে যাতে একটা ইনস্টিটিউট থাকে যেখানে গিয়ে কোরআন গবেষণা হতে পারে। মসজিদের আলেমদের কাছে যারা ধনী আছেন আপনারা টাকা দিয়ে যাবেন, এবং যারা গরিব আছেন তারা আইসা টাকাটা নিয়ে যাবেন, এবং এই দান করা হলো কেউ জানবে না। এবং যারা আপনারা তরুণ সমাজ আছেন, আলেমদের কাছে আসবেন, ইসলামের দীক্ষা নেবেন। যতদিন বাংলাদেশে মসজিদগুলা জীবন্ত থাকবে, ইনশাল্লাহ বাংলাদেশকে কেউ দখল করতে পারবে না, ইনশাল্লাহ। এখন আমরা যে বিভিন্ন জায়গায় মসজিদে যায় এই কথাগুলা বলতেছি, এগুলা কি ঠিক নাকি ব্যাঠিক কাজ? এই কাজগুলোর জন্য আমরা মসজিদে যাচ্ছি, এবং আলেমদেরকেও বলবো আপনারা যেভাবে আমাদের হলো ইমামতিতে দায়িত্ব নেন, আমাদের সবাইকে হলো বাহিরে এসেও দায়িত্ব নেন। কেন প্রাথমিক পাশ করা একজন স্টুডেন্ট সঠিকভাবে রিডিং পড়তে পারে না? কেন জিপিএ 5 পাওয়া একজন স্টুডেন্ট শুদ্ধভাবে ইংরেজিতে একটা বাক্য গঠন করতে পারে না? আমি মনে করি ম্যান্ডারিন বা জার্মান শেখার আগে অন্তত ইংরেজি ভাষায় বেসিক পড়তে পারা, লিখতে পারা, বলতে পারার শিক্ষাটা আমাদের ছেলে মেয়েদেরকে দিলে তারা বিদেশের বাজারে যথেষ্ট ভালো দক্ষতার সঙ্গে কাজ করতে পারবে। ওইখানে আপনি কি করছিলেন? আচ্ছা, এবার প্রধান শিক্ষক সাহেব বলেন যে আপনার ক্লাস 6 এর বাচ্চারা রিডিং পড়তে পারে না কেন? এটাকে আপনার দায়িত্বের মধ্যে পড়ে কিনা? বাচ্চাদের টেক কেয়ার করা কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে? তাহলে ওরা রিডিং পড়তে পারে না কেন? কবিতা তো ছোট কবিতা, বড় লাইন না। ক্লাস 6 এর বাচ্চা রিডিং পড়তে পারে না, এটা নিয়ে আপনি কখনো খবর নিয়েছেন, খেয়াল করেছেন, বা এটা নিয়ে কোনো ব্যবস্থা নিয়েছেন? আপনি তো সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক, আপনি এই বিষয়ে কি মানে অবগত ছিলেন বা জানেন? বাচ্চাদের ক্লাসে আমি বসে আসি। আপনি কি এটা জানেন যে ওরা রিডিং করতে পারে না? খুব বেশি জানেন যে রিডিং করতে পারে না, তাহলে রিডিং করতে না পারলে আপনি এটা সমস্যা নিরসনের জন্য কোনো সমাধানের ব্যবস্থা নিয়েছেন? টিচারদের সাথে বসে ওদেরকে হাতের লেখা এবং রিডিং ভালো করে পড়তে পারে এই বিষয়ে আমরা মিটিংয়ে আমরা আলোচনা। কিসের মিটিং আলোচনা করেছেন? টিচার্স কাউন্সিলের মিটিংয়ে। কবে মিটিং হয়েছিল? এই আপনার গত মাসে করলাম, ঈদের আগে। ঈদের আগে মানে কোরবানি ঈদের আগে? কোরবানি ঈদের আগে করলে তাহলে এখনো বাচ্চারা পারে না কেন? ক্লাস 6 এর পরে বাচ্চা, সে রিডিং করতে পারে না? তাহলে আপনার কম বেশি দুর্বল হলে আপনার এখানে লাভ কে? তাহলে আপনি তাহলে কি দেখলেন, কি দেখাশোনা করলেন? আপনি তো টিচারদের অভিভাবক, বাচ্চাদের অভিভাবক, তাহলে আপনি কি দেখলেন? তাহলে কি দেখলেন যে ওরা রিডিং করতে পারে না? দুর্বল হলে দুর্বলতা কাটানোর জন্য আপনি কি ব্যবস্থা নিয়েছেন? আমি
সাথে একটু পরামর্শ। শুধু ওই পর্যন্তই, কোনো ফলো আপ করেছেন? তারপরে আর কোনো ফলো আপ করেন নাই? মানে কোনো ফলো আপ করেন নাই, মনিটরিং করেন নাই? ক্লাস আসি স্যার। কি মনিটরিং করলেন? যে ফলো আপ আর মনিটরিং তো একই কথা। ফলো আপ মানে হলো আপনার পরবর্তীতে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। ওটা স্যারদেরকে পরামর্শ দিয়েছে, এইভাবে না এইভাবে করলে তো পরামর্শের তো কোনো সমাধান দেখলাম না, বা উন্নতি তো আমার কাছে মনে হলো না। এরকম বেশি আছে স্যার, এইভাবেই গতানুগতিকভাবেই যাচ্ছে, কেউ ইমপ্রুভ হচ্ছে, কেউ হচ্ছে। 17 জন শিক্ষক, 5 জন শিক্ষার্থী। সামনে স্কুল আছে, সামনের স্কুলে যদি রুটি কেলা দেয়, দুধ ডিম দেয়, ওই জায়গায় শিক্ষার্থীরা যাইবে না, এই জায়গায় আইবে না। কোনো ভাবে ইসলাম ধ্বংস হইতে আছে, একটা মাদ্রাসা নবীর ঘর সেটা ধ্বংস হইতে আছে। চ্যালেঞ্জ দিলাম, পূর্ব ইন্দ্রকুল ফিরোজা কামাল বালিকা দাখিল মাদ্রাসা, 17 জন শিক্ষক, 5 জন শিক্ষার্থী। আপনারা দেখছেন ইতিমধ্যে ভাইরাল একটা ভিডিও। কিন্তু আমার কথা হয়েছে, এই যদি একটা মাদ্রাসার অবস্থা, মাদ্রাসায় একটা টেবিল চেয়ার কয়েকটা আছে, এছাড়া কিছু নাই, একটা লাইব্রেরি এটা, সেই জায়গায় যদি এই অবস্থায় আর ক্লাসরুমে তো টেবিল নাই, এরকম যদি একটা মাদ্রাসা হয়, মাদ্রাসা সারা বাংলাদেশে মাদ্রাসা কি জন্য এত অবহেলায় থাকবে? আমার এই কথাটা বুঝুন। আপনি বাংলাদেশে 5টা প্রাইমারি দেখান যে প্রাইমারিটা বিল্ডিং নাই, 5টা প্রাইমারি আমার দেখান, চ্যালেঞ্জ দিলাম। কিন্তু এই জায়গায় এই মাদ্রাসাটা দাখিল মাদ্রাসা, সেইটা মনে করেন এরকম ভাঙ্গাচুর একটা অবস্থা, লাইব্রেরিতে চেয়ার টেবিল কিছু নাই, তাহলে এই মাদ্রাসা কিভাবে চলবে আমার বুঝুন। না, মাদ্রাসা সব জায়গায় কেন বলে থাকবে? আপনি যে ভিডিওটা দেখতে আছেন, আপনি কোন দিয়ে আপনার পোলামাইয়া এরকম একটা ভাঙ্গা স্কুলে মাদ্রাসায় দেবেন কিনা? পাশের স্কুলে, পাশের যদি সামনে স্কুল আছে, সামনের স্কুলে যদি রুটি কেলা দেয়, দুধ ডিম দেয়, ওই জায়গায় শিক্ষার্থীরা যাইবে না, এই জায়গায় আইবে, এই জায়গায় বই থাকবে। এটা তো একেবারে চক্রান্ত করে উপর থেকে চক্রান্ত হইতে আছে জিনিসটা, আমি তো তাই দেখতে আছি। কারণ পাশের আপনি স্কুলে রুটি কেলা দিতে আছেন, মাদ্রাসায় কিছু দিতে আছেন না। স্কুলে মানে হেভি একটা বিল্ডিং দিতে আছেন, ভালো 2 তলা 3 তলা সাইকেল সেন্টার দিতে আছেন, মাদ্রাসার ভাঙ্গাচুরে রাখতে আছেন। এরপর আইতে আছেন আপনারা এইভাবে মাদ্রাসাটা ধ্বংস করতে আছেন, ইসলাম শিক্ষাগুলো ধ্বংস করতে আছেন। এরপর দোষ দেবে না এই শিক্ষকের, মানে শিক্ষকেরা একেবারে সবাই কি 17 জন শিক্ষক সবাই কি অশিক্ষিত, সবাই কি মূর্খ? তাইলে এই মাদ্রাসাটা চলবে না কি লিখে দেখেন? একটা মাদ্রাসা এরকম যদি হয়, এই যদি হয় মাদ্রাসার অবস্থা, তাহলে এই মাদ্রাসা কিভাবে চলবে আমার বুঝুন। মাদ্রাসায় এটা কোনো দুয়ার নাই, কোনো দুয়ার মুয়ার কিছু নাই, মাদ্রাসায় দুয়ার নাই, তালা মারা কিছু নাই, একটা টেবিল চেয়ার নাই, সেই মাদ্রাসা কিভাবে চলবে? এত যদি রুম হয়, তাহলে এটা কিভাবে চলবে? এই মাদ্রাসা 1998 সালে, 1994 সালে মাদ্রাসা হয়েছে। এত বছর কি জন্য অবহেলা থাকবে? এমনকি একটা বিল্ডিং প্রাপ্য না? একটা ছোট ইটের বিল্ডিং পুরো বড় তো না দিলেন, একটা ছোট ইটের ঘরও তো দিতে পারতেন। এটাকে একটা প্রাপ্য না মাদ্রাসা? মাদ্রাসা কেন অবহেলায় থাকবে? এরপরে আপনারা এখন যদি আমার এই ভিডিওর পরে অনেকে কইতে পারেন দালাল, না এটা দালালি না, আমার কথা বুঝছেন আগে। ইসলামটা ধ্বংস হইতেছে এইভাবে, কোনো না কোনো ভাবে ইসলাম ধ্বংস হইতেছে, একটা মাদ্রাসা নবীর ঘর সেটা ধ্বংস হইতেছে। আপনারা পারবেন কি এই ভিডিও দেখে, যারা ভিডিও করছে ভিডিও দেখে মাদ্রাসা এটা বন্ধ করতে? এতে লাভটা হইবে কি? এখন যদি 5 জন ইসলামের মাদ্রাসায় পড়ে, আরো যদি এটা যদি বিল্ডিং দেন বা রুডিকালা যদি মাদ্রাসায় দেন, এখন যদি আরো 50 জন শিক্ষার্থী বাড়ে, সেইটা লাভ হইবে। কিন্তু এইটা যে ভিডিও করছে অত লাভ হইবে না, অত লস, এই এলাকার লস, এই সমাজের লস। অতএব আমি চাই ভিডিও দেখে আপনারা এই মাদ্রাসার বিরুদ্ধে না যাইয়া, এই মাদ্রাসাটা কিভাবে আরো আগান যায়, কিভাবে ডেভেলপ করা যায়, মাদ্রাসার শিক্ষা, ইসলাম শিক্ষা কিভাবে ডেভেলপ করা যায়, সেই জিনিসটা করেন। ধন্যবাদ। আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। আমার মন্দিরে আমি কোথায় আমার দেবতাকে কতটুকু রাখবো তার কৈফিয়ত আপনাকে আমি দেব না। আপনি কোথাকার হরিদাস পাল যে আপনাকে এই কৈফিয়ত দিতে হবে? আমি একজন সনাতনী, আমার ট্যাক্স আপনি নেন না, আমার সমস্ত কিছুর অধিকার আপনার আছে না? তাহলে আপনি যখন নিচে মসজিদ থাকার পরেও রাস্তায় যখন নামাজ পড়েন, তখন আমরা কি কখনো বলেছি যে এই রাস্তায় নামাজ পড়া যাবে না? এই রাস্তাটা তো আমাদেরও, কিন্তু আমরা মানবিকতা দেখাই, আপনাদের মধ্যে কোনো মানবিকতা নাই। আমার মন্দিরে, আমার বাড়িতে আমি কিভাবে আমার রাম দেবতাকে স্থাপন করব, কতটুকু করব, এর কৈফিয়ত নিশ্চয়ই আমি আপনাদেরকে দিব না। আপনি কোথাকার হরিদাস পাল যে আপনাকে এই কৈফিয়ত দিতে হবে? আপনাদের বলতে চাই, এই বাংলাদেশ আমার, আদি বাংলাদেশ আমার। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা, বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। আমরা কিন্তু সেটা চাই না, কিন্তু আপনারা যে ব্যবস্থা করতেছেন একসময় কিন্তু এরকমই হবে, সনাতনীদের আলাদা একটি প্রদেশ হয়ে যাবে। তাই বলতে চাচ্ছি, এখনো ভালোই
অতীতে যেরকম আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ মিলে একত্রিত থাকতাম, এখনো আমরা থাকতে চাই। আর আমার মন্দিরে আপনাকে নিমন্ত্রণ আমরা করলাম, আপনার ভালো লাগলে আসবেন, না লাগলে আসবেন না, কিন্তু আমার মন্দিরে আমি কোথায় আমার দেবতাকে কতটুকু রাখবো তার কৈফিয়ত আপনাকে আমি দেব না। আপনার মতো হরিদাস পালকে আমরা গণনা করি না। অতএব এমন কিছু করবেন না, হিন্দু মুসলিমের দাঙ্গা বাঁধাবেন না। এই দাঙ্গা বাঁধালে কিন্তু আপনারা পার পেয়ে যাবেন না। আপনারা দুইটা মারবেন, আমরা একটা মারবো, কিন্তু আমরাও মারবো। আপনারা মৌলবাদীদের মুখের কথা একরকম, তারা মুখে বলতেছে আমরা সকলে সমান, কিন্তু তারা সবচেয়ে বেশি আমাদের ঘৃণা করতেছে, আমাদের ক্ষতি করতেছে। জামাত ইসলাম কোনোদিন কখনো হিন্দুদের বন্ধু হতে পারে না, সম্ভব না। তারা কখনোই মন্দির পাহারা দেয়নি। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সনাতনী বোনদেরকে ইসলাম ধর্মে গ্রহণ করা। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সম্প্রদায় টাকা লুট করা। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে ধ্বংস করা। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে সনাতনী সম্প্রদায় বিলুপ্ত করা। আমি তো নিরাপত্তা পাচ্ছি না, আমার সন্তান কোথায় নিরাপত্তা পাবে? বর্তমান সরকার তো ব্যর্থ সরকার। ইউনূস তো পরিকল্পনা করেই আসছে বাংলাদেশে সনাতনী সম্প্রদায়কে ধ্বংস করবে। আর এখনকার সরকার সেই লেভেলেই তো চলতেছে। রাম মন্দিরে কেন তিনি বাধা দিচ্ছে না? পুলিশ আর্মি কেন রাখছে না যে আমি আমার দেবতাকে আমার মতামত করে স্থাপন করব? তারা বাধা দেবে। তারা কোথাকার কোন হনু? তারা নাগরিক, আমরা নাগরিক না? আমরা হিন্দুরা কি ট্যাক্স দিই না? আমরা হিন্দুরা কখনো কোনদিন রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছি? একটাই কথাই বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান। এমন কিছু করেন না যে আপনাদের কারণে আপনাদের ধর্ম যেন কুলুষিত হয়। রামের নামে এত ভয় কেন? রাম কি শুধু ভারতের নয়, রাম সারা বিশ্বের। রাম হচ্ছে হিন্দুদের একটা আর্য দেবতা। তাকে নিয়ে আপনাদের এত ভয় কেন? উগ্রবাদী কাদের বলে? রাম কখনো উগ্রবাদী না, রাম হচ্ছে শান্তির প্রতীক। উগ্রবাদী তারাই যারা ভাঙচুর করে, যারা ভাঙতে যায়, যারা জুতা নিক্ষেপ করে, তারা হচ্ছে উগ্রবাদী। আমরা কখনো উগ্রবাদী না। এলাকার মধ্যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই লেখা থাকার কারণে লাগানোর 12 ঘন্টা যেতে না যেতেই সেই ফ্লাইওভারের উপর থেকে কালিমার পতাকাকে নামিয়ে ফেলা হয়েছে। আপনি চিন্তা করতে পারেন এটা কি কোনো মুসলিম দেশ হতে পারে? অথচ দেখবেন এদেশে ব্রাজিল, আর্জেন্টিনা, অন্য যে কোনো দেশের পতাকা টানান, কোনো সমস্যা নাই। শুধুমাত্র সমস্যা হয় যদি আপনার কালিমার পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালিমার বাক্য থাকে। অথচ আপনি লক্ষ্য করে দেখেন, এই যে ফুটবল বিশ্বকাপ আমেরিকাতে হচ্ছে, সেই আমেরিকানরা পর্যন্ত, এই ট্রাম্প পর্যন্ত কালিমার পতাকাকে সম্মানার্থে আমাদের পতাকার মধ্যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধুমাত্র পতাকা আল্লাহু আকবার, অন্যান্য আল্লাহর প্রশংসনীয় বাক্য থাকার কারণে সেই আমেরিকা, ট্রাম্প, ফিফা পর্যন্ত সেই কালিমার পতাকাকে মাটিতে লাগতে দেয় না। সবাই আমার সাথে একমত হয়ে আল্লাহর কাছে বদদোয়া করুন যে হে রব, এই পতাকা যেই হাত দ্বারা নামানো হয়েছে সেই হাতকে তুমি আবুল আহাবের হাতের মতো করো, এই হাতকে চিরতরে তুমি ধ্বংস করে দাও। এটা শাহজালালের জমিন, এই জমিনে পতাকা থাকবে। এর জন্য আমি আমার ভাইদের বলবো, এই পুরো বিশ্বকাপ চলাকালীন সময় আপনারা সবাই কালিমার পতাকা উড়াবেন। যার যতটুকু সম্ভব আছে 50, 100, 200, 500 টাকা দিয়া একটা কালিমার পতাকা উড়াবেন। ওরা 10টা পতাকা নামাবে, আমরা 10,000 পতাকা উড়ায় দেখাবো। এই জমিন হচ্ছে ইসলামের জমিন। এই জমিন আমরা কারো কাছ থেকে ভাড়াই নেই নাই। এখন অনেকেই বলবেন যে হুজুর এটা ফ্লাইওভারে লাগানো হয়েছে, এটা তো হয়তো সরকারি রুলস রেগুলেশন। হ্যাঁ, এটা আমি সম্মান করি। পুলিশ প্রশাসন এসে ঘোষণা দিতে পারতো যে আপনারা প্রয়োজনে আপনাদের পতাকা বাড়ির ছাদে লাগান, কিন্তু আপনারা সরকারি স্থাপনার মধ্যে কোনো প্রকার পতাকা লাগাতে পারবেন না। সেটা আমরা সম্মানের সাথে গ্রহণ করতাম। কিন্তু আমরা কি এটা দেখেছি? হয়তো কোনো রাজনৈতিক ছত্রছায়ার মাধ্যমে এই পতাকার মধ্যে হাত দেওয়ার দুঃসাহস দেখিয়েছে। আমি বলবো প্রত্যেক তাওহীদি মুসলমানদেরকে এই ব্যাপারে সোচ্চার হতে হবে, এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং তীব্র প্রতিবাদ নিন্দার মাধ্যমে আমরা সবাই আমাদের এই ভূখণ্ডে কালিমার পতাকা উড়াবো ইনশাআল্লাহ। আজকে যারা পতাকা নামিয়েছেন, আগামী দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। এই জাতীয় সংসদে ইনশাআল্লাহ কালিমার পতাকা উড়বে এক সময়। আল্লাহ রাব্বুল আলামিন এ দেশের উপরে খাস রহমত নাজিল করুন এবং যারা ভুল করেছেন তারা দেশ জাতির কাছে তওবা করে মাপ চান। রব্বুল আলামিন যেন আপনাদের ক্ষমা করে দেয়। সকলে বলুন আমিন। যে আমাদের কি প্রবলেম নাকি আপনি সমাধান করতে চাচ্ছেন? আপনি একটু কাইন্ডলি বলেন। না না, আপনি ব্যাপারটা আপনি সুন্দরভাবে তো বলতে পারেন না যে আপনি আমার প্রথম বলছেন যে আমাদের প্রবলেম কি, এটা নাকি আপনার বলা দরকার ছিল যে ভাই আপনাদের এখানে গিয়ে লোকের সাথে কথা বলেন নাই? উনি কি জানেন আপনাদের? আমি জানতে চাচ্ছি যে আপনার সমস্যাটা একটু আমাকে বললে আমি আপনাকে বলতাম।
আপনাদের অরিয়ন দুজন ট্রাফিক সদস্য আমাদের কালকে মাদ্রাসা বড় মাদ্রাসার ছাত্ররা কালকে আপনাদের কিছু পতাকা লাগাইছে কালেমার। এই জিনিসটা তো মানে কালেমার পতাকা লাগানো তো এরকম কিছু না যে খারাপের কিছু। ওনারা হ্যাঁ কালকে বুঝি না কোন ইয়েতে, আপনি একটু সরাসরি আসলে কথা বলে ভালো হয়। এখানে বড় মাদ্রাসায় অনেক ছাত্র আছে, আমরা এলাকার মানুষ আছি, তো আপনি আসলে ভালো হয়। এবং কি আপনার এই কলটা হচ্ছে নিউজে যাচ্ছে, আপনার কলটা নিউজে যাচ্ছে, আপনি আসলে কথা বললে ভালো হয়। অনুমতি নিতে হবে কালেমার পতাকা লাগানোর জন্য। ও এরিয়াটা হচ্ছে বড় মাদ্রাসার গেট থেকে বের হইলে, এটা কুতুবখালী বড় মাদ্রাসা ঢুকতেই যেই আপনাদের ইটা আছে না, এই যে পকেট গেটের গলিটা, এখান থেকে লাগে। আচ্ছা আমি বলি, বড় মাদ্রাসার ঢুকতেই আপনাদের যে ড্রাইভারটা আছে না, এটা দিতে মনে হয় বড় ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি আসতেছে। আপনারা বিশ্বাস করুন আর না করুন, আমার কোনো স্বার্থ নাই, একটাই স্বার্থ, আমাদের পূর্বপুরুষরা মুসলমানদের জন্য একটা আবাসভূমি রেখে গেছিল বলে আজকে কথা বলতে পারছি। আজকে ইন্ডিয়ার অংশ হইলে আমার অস্তিত্বও থাকতো না, হয়তো ধুতি পরে ঘুরতাম, হ্যাঁ, আর গরুর মাংস খাইতে চাইলে মাইর খাইতাম অথবা জীবন্ত কবর দিত। কিন্তু আজকে আমাদের পূর্বপুরুষদের কারণে আমরা কিন্তু এই বকরি ঈদ বা কুরবানি ঈদ করেছি, যেটা ইন্ডিয়ানরা পারে না, ইন্ডিয়ান মুসলমানরা। তারপরেও ৭১-এর বয়ান শুনতে 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 এই ৭১-এর বয়ানটাও তারা দেখে, ৭১ তো আমরা অস্বীকার করি না, ৭১ তো আমরা যুদ্ধ করেছি, কিন্তু তারা এই মালিকানা ইন্ডিয়াকে দিতে চায়। এখনো আমার কানে বাজে মেরে মুগ্ধের মিঠা বলি, আবু সাইদের মায়া মুখ দেখি মনের দুয়ার খুলি। উসামা সাগর রুদ্রয়ন ভাবছি কতটা দামি, দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী, তাদের জন্য হৃদয় আমার নেই আবেগের শেষ। যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ। রাহাত নাই মাসিয়াম খলিফা দিয়েছে রক্ত ঢেলে, শান্ত রাসেল হৃদয় উড়ছে বিপ্লবী ডানা মেলে। পাহাজের মার কান্নার আওয়াজ আসে যে আমার কানে, বুকের মানে হারানোর ব্যথা যারা যায় সেই জানে। কত শিশু প্রাণ চলে গেল আহা চিকিৎসকের শেষ। যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ। বর্তমানে যে উত্তেজনাটা চলতেছে সেই বিষয়ে বিস্তারিত বলার আগে এই ভিডিও ফুটেজটা একটু দেখে আসি সবাই। बांग्लादेश का ये जो स्टेट है ये रंगपुर है। ये रंगपुर को अगर हम काट देते हैं मेघालय को बड़ा करने के लिए कि हम मेघालय को ग्रेटर मेघालय बनाते हैं, ये हो गया ग्रेटर मेघालय। यहाँ से सीधा जाओ, ये पूरा बांग्लादेश का इलाका अपने में लो और ये पूरी कॉरिडोर को कर दो भाई। इनका बाप कुछ नहीं कर सकता। बांग्लादेश मेरा है, दूसरा कहाँ है? हमारा है बांग्लादेश, पूरा भी ले लें तो कोई अपराध नहीं होगा। ये बात तो हम लोग मंदिर मस्जिद में कह सकते हैं। ইনি হলেন ভারতের বিহার রাজ্যের একজন শিক্ষক। সে তার ক্লাসে তার ছাত্রদেরকে পড়াইতেছে বাংলাদেশের রংপুর ভারতের জন্য কত জরুরি এবং বাংলাদেশের রংপুর দখল করার জন্য কি কি করা লাগে। আমরা যদি দেখি ভারতের 7 সিস্টার এবং চিকেন নেকের জন্য সবচেয়ে বড় ভূমি হলো বাংলাদেশের রংপুর। তাই ভারত যে কোনো মূল্যে বাংলাদেশের রংপুরকে তাদের অন্তর্ভুক্ত করতে চায়। আর চাইলে তো একটা স্বাধীন দেশের অঙ্গরাজ্যকে তাদের অন্তর্ভুক্ত করতে পারে না। সেজন্য ভারত এবং ভারতের গোয়েন্দা সংস্থারও বাংলাদেশ রংপুর নিয়ে দীর্ঘদিন ধরে প্ল্যানিং করতেছে। রংপুরে যখন হিন্দুরা সংখ্যায় বেশি হবে, তারা মুসলিমদের সাথে এমন আচরণ করবে যেন মুসলিমরা বাধ্য হয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে। যখন মুসলিমরা হিন্দুদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে, তখন ভারতের গোয়েন্দা সংস্থারও হিন্দুদের মন্দিরে হামলা করবে এবং হিন্দুদের ঘরবাড়ি চালিয়ে দিবে, কয়েকটা হিন্দুকে মেরে ফেলবে। তারপর বাংলাদেশে থাকা ভারতীয় মিডিয়াগুলো এবং ভারত মিলে সারা বিশ্বের কাছে প্রচার করবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘুরা ভালো নাই। সেই অজুহাত ধরে ভারত বাংলাদেশের রংপুরে সিকিমের মতো একটা সামরিক অভিযান চালাবে। সামরিক অভিযান চালিয়ে রংপুরকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে ফেলবে। তারপর রংপুরে থাকা হিন্দুরা দাবি তুলবে, আমরা হয়তো স্বাধীনতা চাই, নয়তো ভারতের অন্তর্ভুক্ত হতে চাই। সেম নাটকটা সাজিয়ে ভারত হায়দ্রাবাদ এবং সিকিমকে দখল করেছিল। তাই আমাদের এখনই সতর্ক হয়ে যাওয়া উচিত যে হায়দ্রাবাদ এবং সিকিমের সাথে যা হয়েছে
তা যেন বাংলাদেশের রংপুরের সাথে না হয়, সেজন্য এখন থেকে আমাদের সতর্ক হওয়া দরকার এবং ভারতীয় প্রতিটা আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ করে তুলতে হবে। আর আমি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআইকে বলতেছি, আপনারা এইসব বিষয়ে ভালো করে তদন্ত করে দেখেন, না হয় অতি দ্রুত বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। সবাই সতর্ক থাকুন এবং ভারতীয় আগ্রাসন রুখে দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। আল্লাহ হাফেজ। মূর্তি বানানো বন্ধ করেন, বর্ডারে উস্কানি বন্ধ করেন। বিডিআর হত্যা করছেন, 17 বছরে কিছু বলিনি, এখন 1 গুলি চালালে 10 গুলি চালাবো। বর্ডারে গুলি করবে বিএসএফ, তারপর কি আমার ভাইরা লাঠি নিয়ে যাচ্ছে না? তাহলে সে দেশ কি পাগল না বলেন? আমেরিকা বলছে বাংলাদেশের মতো পাগল দেশকে কোনো দেশ কি করে দখল করতে পারবে না। ইন্ডিয়াকে মনে করায় দিচ্ছি, শোনেন, দোকালাম বেশি দূরে না, ডোকালাম বেশি দূরে না, লালমনিরহাট থেকে কিন্তু হাঁটা ধরবো ডোকালাম পর্যন্ত, কোনো উপায় খুঁজে পাবেন না। অতএব মূর্তি বানানো বন্ধ করেন, বর্ডারে উস্কানি বন্ধ করেন। বিডিআর হত্যা করছেন, 17 বছরে কিছু বলিনি, এখন 1 গুলি চালালে 10 গুলি চালাবো। আর এই জন্যে আজকের এই আমরা কি বলছি, আমাদের জুলাইকে যারা হাতছাড়া করছে সেই জন্য বলছি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী জুলাই ঐক্য ফ্রন্ট, যুক্ত ফ্রন্ট করা হয়েছিল 62 সালে পাকিস্তানের নিষ্পেষণ থেকে মুক্তি পাওয়ার জন্য। ঠিক আজকে আপনারা কি জানেন এই গাছগুলোতে লাশ ঝুলানো ছিল? 1857 সালে এইখানে লাশ ঝুলানো ছিল যারা ব্রিটিশ বিরোধী আন্দোলন করছে। সেই জন্য আমি এই জায়গাটাকে বেছে নিছি। যে আকাঙ্ক্ষা, যে মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে প্রত্যেকটা তরুণ ঝাঁপিয়ে পড়েছিল, তারা তো বলেছিল দেশটা কারো বাপের না। তা আপনারা বাপের দোয়া, ভাতিজির দোয়া, কন্যার দোয়া গোটা বাংলাদেশ ভরে ফেলছেন কেন? বহু কষ্টে, বহু স্বপ্ন নিয়ে জুলাই জাদুঘর প্রতিষ্ঠা করা হলো। প্রত্যেকটি কর্নার জুলাইকে ধারণ করে তৈরি করা হলো। আমাদের যে আবেগ ছিল, জুলাইয়ের বিপ্লবীদের যে কর্মকাণ্ড ছিল, প্রত্যেকটা জিনিসকে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি 17 বছর ধরে ক্রসফায়ার, গুমের মতো ভয়াবহ অপরাধগুলো নিয়ে যা কিছু করেছে, আয়নাঘর তৈরি করেছিল যেগুলো, প্রত্যেকটি সেখানে স্থাপন করা হয়েছে। কী কারণে জুলাই জাদুঘর ওপেন করা হচ্ছে না আমরা জানতে চাই। বিগত সরকারকে তাড়াতে 17 বছর লেগেছিল। এই 17 বছর সময় নিয়ে তাদের অত্যাচার, নিষ্পেষণ, অপরাজনীতি, দুর্নীতি এসবের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করতে হয়েছে। আর বর্তমান সরকারের সময় সবচাইতে প্লাস পয়েন্ট হচ্ছে গোটা জাতি এখন অলরেডি ঐক্যবদ্ধ হয়ে বসে আছে। কেন ঐক্যবদ্ধ হয়ে বসে আছে? বিএনপি সরকার যদি এসে সংস্কারের ন্যূনতম কিছু কাজও করতেন তাহলে জনগণ কিন্তু বিভক্ত হয়ে যেত। কিন্তু তারা কিছু তো করেই নাই, বরং আওয়ামী সরকারের চেয়েও কয়েক গুণ বেশি গতিতে তারা দুঃশাসনের দিকে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার গত 17 বছরে যা করতে সাহস পায় নাই, তারা গত 3 মাসে তা করে দেখিয়েছে। তো মর্নিং শোজ দ্য ডে, বোঝা যাচ্ছে যে তারা যদি সুযোগ পায় কয়েক বছর, তাহলে দেশটাকে একদম তলাবিহীন জুড়িতে পরিণত করে ফেলবে। সে সাথে নির্যাতন, হত্যাযজ্ঞ, নিপীড়ন সেগুলো তো লেগে আছেই। ফলে গোটা জাতি এখন একটি অগ্নিগর্ভ হয়ে আছে। গোটা জাতি মনে করেছিল যে এই সরকার এসে জুলাই সনদ বাস্তবায়ন করবে, সংস্কারগুলি, মানুষের যেটা আসল চাওয়া সেই সংস্কারগুলি তারা বাস্তবায়ন করবে। কিন্তু কোথায় কি? গোটা জুলাই সনদ, গোটা সংস্কারকে তারা কবর দিয়ে দিয়েছে। ফলে বিগত সরকারের বিরুদ্ধে মানুষ যতটা না ঐক্যবদ্ধ ছিল, এই সরকারের আমলে মানুষ তার চেয়ে অনেক অনেক বেশি ঐক্যবদ্ধ। গোটা জাতি আজ ঐক্যবদ্ধ হয়ে বসে আছে। বিপ্লবের ডাক দেওয়ার সাথে সাথে দেখা যাবে যে মানুষ স্ফুলিঙ্গের মতো ঝাঁপিয়ে পড়েছে এই সরকারের বিরুদ্ধে। এবং আমার মনে হয় না যে 2 দিনের বেশি সময় লাগবে এই সরকারকে দেশ ছাড়া করতে। ভাগ্য খুলে গেছে ভাই, আমাদের ভাগ্য খুলে গেছে। আমাদের ভাগ্য খুলে গেছে বিদায় কিন্তু আজ আমাদের যে সাব স্টেশনটা ছিল বিজরাবাজারে অবস্থিত, আমাদের যে সাব স্টেশনটা, এটা থেকে কিন্তু আমরা গ্যাস পাইনি বিগত বছর। হয়তো বা এবছর আমরা গ্যাস পাবো, কারণ এই যে আপনারা আমাদের যে সাব স্টেশনটা দেখতে পাচ্ছেন, এই সাব স্টেশনটা কিন্তু বিগত
দিনগুলোতে কিন্তু পরিত্যক্ত অবস্থায় ছিল, এখানে কোনো প্রশাসনের লোক কিংবা প্রশাসনের লোকের নজরে আসেনি। কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একজন ভাই কিন্তু এটা অলরেডি কাজ করতেছেন। এই যে আপনারাও কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন যে উনি আমাদের যে সাব স্টেশনটা আছে এই সাব স্টেশনটা পরিষ্কারের কাজ করতেছেন। এখন আমরা ওনার থেকে জানবো কি উনি নিজ ইচ্ছায় কাজ করতেছেন নাকি প্রশাসনের কারো মাধ্যমে কাজটা করতেছেন। আসসালামু আলাইকুম ভাই, এই যে আপনি যে আমাদের সাব স্টেশনটা পরিষ্কার করতেছেন এটা কি আপনি নিজের উদ্যোগে করতেছেন? না, কোম্পানির অর্ডার। কোম্পানির অর্ডার দিছে আপনাকে? না, হ্যাঁ, গ্যাস কোম্পানির অর্ডার। গ্যাস কোম্পানির অর্ডার। তাহলে আপনারা তো নিজ মুখে শুনলেন উনি নিজের উদ্যোগে এটা করতেছেন, এটা প্রশাসনের কাজ করেন, ঠিক আছে। এটা প্রশাসনের লোকের নজর পড়ছে এটার ভিতরে, এই জন্য প্রশাসনের লোক এগিয়ে আসছে এটা পরিষ্কার করার জন্য। হয়তো বা এখন যদি ওনারা চায় তাহলে আমরা গ্যাস পাবো ইনশাআল্লাহ। তাই আমাদের আমরা প্রতিবাদ করছি এবং ইনশাআল্লাহ আমরা করে যাব। আমাদের এটা পানের দাবি ভাই, আমাদের এটা পানের দাবি। আমাদের এখানে একটা সাব স্টেশন, আমরা গ্যাস পাই না, তো আমাদের এটা পানের দাবি। আমরা আমাদের এই বিদ্রাবাজারের আশেপাশে যে সকল গ্রাম রয়েছে গ্রামের মানুষের সকলের আমাদের একটাই দাবি ভাই, আমরা গ্যাস চাই, এখান থেকে আমরা গ্যাস চাই। যাক, প্রশাসনের লোকের যেহেতু নজরে আসছে, আমাদের ভিডিওগুলো আপনারা শেয়ার করছেন, শেয়ার করে ছড়িয়ে দিয়েছেন, তাই আমরা আবার আপনাদের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করবো আপনারা আমাদের এই ভিডিওগুলো আবার বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন, যাতে আমরা এখান থেকে গ্যাস পাই। এটাই ভাই আমাদের চাওয়া, আর কোনো কিছু নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। রংপুর কিনে নাও নয়তো দখল করে নাও, এটা কোনো চিপ পলিটিক্যাল স্লোগান না, কিন্তু দিস ইজ আ কোল্ড স্ট্র্যাটেজিক ক্যালকুলাস। ভারতের টপ ন্যাশনাল সিকিউরিটি এক্সপার্ট ভরত কর্ণাদের এই অ্যাগ্রেসিভ প্রেসক্রিপশন আর জগন্নাথনের টু স্টেট সলিউশন বা দ্বিজাতি তত্ত্ব এবং স্বরাজ্য ম্যাগাজিনে জয়দেব মজুমদারের হিন্দু হোমল্যান্ড প্রপোজাল, সব কিছুর আলটিমেট টার্গেট কিন্তু একটাই, বাংলাদেশের মোস্ট স্ট্র্যাটেজিক রংপুর ডিভিশনের ডিসেকশন বা ব্যবচ্ছেদ। আর ঠিক এই জিও পলিটিক্যাল ইকুয়েশনের প্যারালালি যখন গাইবান্ধার পলাশবাড়িতে 17 কোটি টাকার একটা ম্যাসিভ আনঅথরাইজড 81 ফুটের মূর্তি দেখা মেলে, তখন একে কেবল একটা লোকাল রিলিজিয়াস ডিসপিউট বলে উড়িয়ে দেওয়া হবে এক ধরনের চরম স্ট্র্যাটেজি। কুকুরের মতো লাগে। উনি বলেছেন যে এভাবে দোয়া করার কোনো নিয়ম নেই, এইভাবে প্রার্থনা করতে হবে। উনি বলেছেন যে আল্লাহর উপর দিয়ে নবী পাকনামি করতো, নাউজুবিল্লাহ, আল্লাহর উপর দিয়ে নবী নাকি পাকনামি করছে। উনি টানা 2 ঘন্টা ক্লাসের ব্যাপারে কথা না বলে উনি আমাদের ইসলাম নিয়ে কথা বলেছেন, আমাদের ধর্ম নিয়ে কথা বলেছেন। উনি আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন, উনি আমার নবীজিকে নিয়ে কটূক্তি করেছেন, উনি আমার নামাজকে নিয়ে কটূক্তি করেছেন, উনি আমাদের ইসলামের 4 খলিফাকে নিয়ে কটূক্তি করেছেন। আমাদের ডিপার্টমেন্টের হেড স্যার নাম হচ্ছে শফিকুর রহমান, ওনার বাসা হচ্ছে কেরানীগঞ্জ। উনি আরো কটূক্তি করেছেন আমাদের আজান নিয়ে, আমাদের নামাজ নিয়ে, আমাদের হজ ডাকাত নিয়ে। উনি বলেছেন যে আল্লাহর কোনো অস্তিত্ব হয় না, আল্লাহ নাকি সবসময় খারাপদের সাথে থাকে, ভালো মানুষের সাথে থাকে না। উনি বলেছেন যে আজানের কোনো শরীক উচ্চারণ নেই, আজান বলতে কিছু হয় না, নামাজ বলতে কিছু হয় না। উনি কিন্তু মুসলিম ছিল, আজকে আমরা ওনাকে মুসলিম দাবি করি না, উনি একজন নাস্তিক। উনি বলেছেন আমি হাদিস বিশ্বাস করি না, কোরআন বিশ্বাস করি। এরকম মুখোশধারী শয়তান দুনিয়াতে অনেক আছে, যারা হাদিস বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে। কোরআন হচ্ছে ইসলামের সংক্ষিপ্ত রূপ। যদি কোরআনের মধ্যে সবকিছু উল্লেখ করে দেওয়া থাকতো তাহলে পৃথিবীতে এত নবী রাসূল আসতো না, আর এত হাদিস হইতো না। তোমরা যে সালাম দাও, এই সালামের কোনো নিয়ম নাই। তোমরা শুধু রোজা রাখবা, আর কিছু রাখবা না। তোমাদের আল্লাহ বলেছেন এই 5 ওয়াক্ত নামাজ পড়তে, কোথায় লেখা আছে 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে না? ওনারা বলছেন যে 2 ওয়াক্ত নামাজ পড়তে। এখানে আমাদের হাদিসে কোথায় লেখা আছে, কোরআনে কোথায় লেখা আছে 2 ওয়াক্ত নামাজ পড়তে? উনি বলেছেন 2 ওয়াক্ত নামাজ পড়তে। যে 4 খলিফা এরা নাকি ইসলামের এবং জাতির প্রতি নাকি অনেক জার জুলুম করেছে, উনি সবাই নাকি জুলুম করে আসছে, মানে এইসব কটূক্তি উনি করতেন। আর উনি এটাও বলেছেন যে ফেরাউন যে 400 বছর জীবিত ছিল, আল্লাহ নাকি ফেরাউনের সাথে ছিল, এই জন্য ফেরাউনের কোনো অসুস্থ হয় নাই, কোনো রোগ হয় নাই, ভালো মানুষের সাথে ছিল না। উনি এইসব কথা বলে আমাদের ব্রেন ওয়াশ করতে চান। আরে বাংলাদেশের রংপুর বিভাগ, চট্টগ্রাম বিভাগ নিয়ে যদি ষড়যন্ত্র হয় তাহলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ভারতের ওই 7 সিস্টার সুস্থ থাকবে না, বিচন্ড করে দেওয়া হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের আনাচে কানাচে ভারত
এবং রয়ের এজেন্ট যারা আছে তাদেরকে চিহ্নিত করুন, সকলের বিচার প্রকাশ উপরে যখন পিস করবে ওখান থেকে এমনি ডলি এই দেখেন আমাদের এই যে খাদিল খানা কন্ট্রাক্টর দিয়ে গেছে এমনি উঠে যাচ্ছে রাজু ভাই ঘটা রোড এই দেখেন হাত দিয়ে তোলা যাচ্ছে এই দেখেন এর উপরে ঢালাই যখন করবে তারপর যখন আরো দিবে খাই করা যাচ্ছে দেখেন। আসসালামু আলাইকুম সম্মানিত সাংবাদিকবৃন্দ, গণমাধ্যমকারী, সুধীজন এবং উপস্থিত সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সানজিদা। আমি 2024 সালে জুলাই গণ অভ্যুত্থানে একজন সক্রিয় অংশগ্রহণকারী জাতীয় নাগরিক পার্টির একজন কর্মী এবং নারী শক্তিতে মহানগরের কমিটির একজন প্রত্যাশী। আজ আমি অত্যন্ত কষ্ট এবং ক্ষোভ যন্ত্রণা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি এমন একটি ঘটনার শিকার হয়েছি যা আমার ব্যক্তিগত মর্যাদা, নিরাপত্তার উপর আঘাত নয়, বরং রাজনীতির অংশগ্রহণকারী নারীদের নিরাপত্তা, সম্মান ও অধিকার সম্পর্কে গুরুতর প্রশ্ন উত্থাপন করে। গত 14 জুন 2026 তারিখ সন্ধ্যা আনুমানিক 6টার দিকে জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক এবং এনসিপির চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্য সচিব সাদিয়া আফরিন আমাকে একাধিকবার ফোন ও বার্তার মাধ্যমে জানান যে জাতীয় নারী শক্তির কমিটি গঠন এবং সাংগঠনিক বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। তিনি আমাকে চট্টগ্রামের জিসি মোড়ে অবস্থিত হোটেল পেনিনসুলার টপ ফ্লোরে যেতে বলেন। উল্লেখযোগ্য যে টপ ফ্লোরে যাওয়ার পর আমি দেখতে পাই যে ওই স্থানটি একটি মদের বার। আমি সাংগঠনিক দায়িত্ব ও রাজনৈতিক কাজের অংশ হিসাবে বিষয়টিকে গুরুত্ব দিয়ে সেখানে উপস্থিত হই, কিন্তু সেখানে গিয়ে আমি বিস্মিত হই। আমি দেখতে পাই সেখানে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এবং চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক SM সুজাউদ্দিন, সাদিয়া আফরিন এবং আরও 2 জন অজ্ঞাত পরিচয় পুরুষ উপস্থিত ছিল। যে বৈঠকে নারী শক্তি কমিটির সংগঠনমূলক বৈঠক হিসাবে উপস্থাপন করা হয়েছিল সেখানে সাদিয়া আফরিন ছাড়া অন্য কোনো নারী ছিলেন না। আরও উদ্বেগজনক বিষয় ছিল যে ওখানে উপস্থিত ব্যক্তি কেউই দলের সাংগঠনিক কার্যক্রমের কোনো দৃশ্যমান সম্পর্ক আমি দেখতে পাইনি। তখন থেকে আমার মনে সন্দেহ সৃষ্টি হয়, আমাকে প্রকৃত উদ্দেশ্য গোপন রেখে সেখানে ডাকা হয়েছে। বৈঠক শুরু হওয়ার পর আমি লক্ষ্য করি সেখানে কমিটির সাংগঠনিক পরিকল্পনা, রাজনৈতিক কর্মসূচি কোনো বিষয়ে আলোচনা করা হয়নি, বরং আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক পরিচয়, শিক্ষাগত যোগ্যতা এবং ব্যবসায়িক সুবিধার মতো বিভিন্ন প্রলোভন দেখানো এবং পদ পদবি নিয়ে কথা বলা হচ্ছিল ওখানে। এক পর্যায়ে উপস্থিত ব্যক্তি ধূমপান করতে থাকেন এবং আমাকে ধূমপানে উৎসাহিত করেন। পরে মদ্যপানের জন্য আমাকে জিজ্ঞেস করা হয়, অফার করা হয়, আমি তা নিতে প্রস্তুত ছিলাম না। এসব বিষয়ে অনাগ্রহ প্রকাশ করলে সাদিয়া আফরিন আমাকে বারবারই বলছে SM সুজার কথা মতো যেন আমি কথা মতো যেন কাজ করি, ওই বিষয়ে আমাকে চাপ দিচ্ছিলেন বারবার। পরবর্তীতে সাদিয়া আফরিন চিকিৎসকের সিরিয়াল থাকা অজুহাত বৈঠক স্থান ত্যাগ করে আমাকে কয়েকজন পুরুষের উপস্থিতি একা রেখে একজন নারী নেত্রী এমন আচরণ আমার কাছে অত্যন্ত অস্বাভাবিক, দায়িত্ব জ্ঞানহীন এবং সন্দেহজনক মনে হয়েছে। তার চলে যাওয়ার পর SM সুজাউদ্দিন আচরণটা আমার জন্য অস্বস্তিকর হয়ে ওঠে। তিনি আমার প্রতি অশুভ দৃষ্টিভঙ্গি, বিভিন্ন ধরনের অশুভ দৃষ্টিভঙ্গি আমার দিকে প্রদর্শন করছিলেন। তার আচরণে আমি গভীরভাবে অপমানিত এবং আতঙ্কিত হয়ে উঠি। তিনি এক পর্যায়ে আমাকে উনি বোঝাচ্ছিলেন যে ওনার কাজের সিস্টেম হচ্ছে ডেট অর ডিল, হয়তো ডিল না হয় ডেট। ওনার এই ধরনের ওনার কাজের সিস্টেম হচ্ছে এই ধরনের। উনি আমাকে বিভিন্ন ধরনের রাজনৈতিক সহযোগিতা, তারপরে বিভিন্ন রকমের বড় পদ দেওয়ার প্রলোভন দেখাচ্ছেন এবং বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে আমাকে ব্যবসার জন্য সাহায্য করবেন এই ধরনের প্রলোভন করতেছিলেন উনি। পরিস্থিতি যখন আমার অসহনীয়, অনিরাপদ হয়ে ওঠে তখন আমি টিউশনের বাহানা দিয়ে ওখান থেকে ওই স্থান ত্যাগ করি। ওই স্থান ত্যাগ করে আমি যখন যাচ্ছিলাম তখন সাদিয়া আফরিনকে আমি যখন এই বিষয়ে বলি, সাদিয়া আফরিন বলেছে রাজনীতিতে এটা হয়, এটাই রাজনীতির কালচার, যে রাজনীতি করতে হলে মেয়েদের এসব করতে হয়। তো
এরপরে আমি ওইখান থেকে যখন নিচে আসি তখন দেখি যে সাদিয়া আফরিন লবিতে ছিল। আমি ওই মুহূর্তে ওখান থেকে স্থান ত্যাগ করে আমি চলে আসি। এরপর এস এম সুজা আমাকে বারবার ফোন দিচ্ছিল। আমি যখন বের হচ্ছিলাম সিএনজি দিয়ে আমাকে বারবার ফোন দিচ্ছিল। তো ওই স্থান থেকে আমি আসার পর সাদিয়া আফরিন আমাকে মানে জানাই, আমি যখন সাদিয়া আফরিনকে ফোন আলাপ করি তখন ও বলে যে এগুলো স্বাভাবিক, রাজনীতিতে এগুলো স্বাভাবিক, এগুলো পার্সোনাল ইস্যু থাকবেই।